হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটল। চোখ ধাঁধানো এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো? ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছিলাম। তখনই দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা। চোখের ওপর চাপ প্রয়োগ করেও তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম। ঋদু, বোন কাঁদছিস কেন বোকামি? দুই গালে হাত চেখে বলল। সামনে ভাইয়াকে হাঁটু কেড়ে বসে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে আটকে থাকা ভয়, জ্বালা ধরানো অতীত সবকিছু থেকে মুক্তি পেতেই যেন ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামের এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায়। আমার বিয়েটা আটকাতে বাবা মার বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। ঋদু, এই ঋদু, কাঁদিস না বোন, দেখ আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথাও ব্যথা পেয়েছিস বোন? ভাইয়া ঠোঁট ফুলিয়ে বলল। কি হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। তুমি কাঁদো কেন? কিছুই হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে। সেন্সলেস হয়ে গেছে, আমাকে ছেড়ে ওনাকে ধরো। উপস, সরি অব্র ভাইয়া, আমি একা পারবো না, আপনিও ধরেন। আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। রাহাত, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? মজা কই করলাম, আমি সিরিয়াস ভাই। ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ার কথা শুনে এমন একটা পরিস্থিতিতেও আমার হাসি পাচ্ছে। ভাইয়াটা যে কি, যখন দেখেছে বোন ঠিক আছে, তার মানে জগৎ সংসারের সব ঠিক আছে। শুভ্র বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। সেই দিন ওভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি। উনি অসুস্থ, তবুও কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভেন গাড়িতেও উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। এই প্রথম তাকে কাছে পাওয়া। ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমায় বড্ড টানছে। ইচ্ছা করছে খুব করে আদর করে দিই, কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলেছে অনবরত। উনি তো আমার নন, উনি নীলিমা আপুর ভালোবাসা। ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আমার। কিন্তু নিজের সাথে নিজেই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তুর ভেতর কত হাজার প্রশ্ন, কত যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে। রাত 12টা 20 বাজে, ওনার ঘুম এখনো ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিলাম। ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সবসময়। হালকা স্পর্শেও কেঁপে ওঠে এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালো। শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে সে। আমি নড়েচড়ে উঠতেই তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস আমার সামনে নেওয়ার জন্য। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ওনার মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়াকশন দেওয়া উচিত তাই যেন ভুলে গেছি। আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কাটিয়ে দিলাম কথাটাকে। রোদ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল। জি বলুন। তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, 18 এর গণ্ডিতে পা রাখোনি এখনো। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে রোদ। নিজের ছেলের খুশির জন্য তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছেন একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলেছেন, আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি। কি বলতে চান তিনি? উনি একটু থেমে আবার বলতে লাগলেন, তোমার ভালো থাকা উচিত রোদ, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টা করতেই পারি। আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাই রোদ। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নেবেন না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন। সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি, কিন্তু সেই আমি তা মেনে নিতে পারছি না। যে পরিণাম জানাই ছিল, সে পরিণামটাকেই যে মেনে নিতে এত কষ্ট হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। 2 দিন হলো আমাদের বাড়ি থেকে শুভ্রতার বাড়ি এসেছি। এই 2 দিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি।
আগে তবু ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই। খুব ইচ্ছা করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার সেই কিন্তু। এই কিন্তুটাই আমার জীবনে বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর শুভ্রকে রুমে ডেকে পাঠিয়েছেন। জানি না কেন, জানার কোনো ইচ্ছাও নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয়। তবুও যেতে হবে। মামুর জরুরি তলব বলে কথা। শুভ্রর জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে। অভ্র ভাইয়ার দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে হয়তো। কষ্ট ভোলার জন্য নিজেকে এই ব্যস্ততায় আটকে রাখা। বড্ড একা লাগে এখন। আপুও অভ্র ভাইয়ের সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। পড়াশোনা শেষ হতে আরও 2 বছর, তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময়ে অভ্র ভাইয়া চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে। বাড়ির বউকে তো আর এত দূর একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন, তাই চটপট বেলকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি। আমিও কফি আনতে চলে গেলাম নিচে নামতে আরিফ চাচা জানালেন মামু রুমে যেতে বলেছে। আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলাম। সাধারণত বাড়ির কাজের লোকদের নাম হয় রহিম, করিম, যদু, কদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়ির প্রায় সব কাজের লোকেদের নামগুলোই সুন্দর, যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে নিয়েছে, নিতেও পারে, হু নোজ। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন। আমি ওনার সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে বললাম, মামু রেখেছে। তিনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন। আমি আবার বললাম, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। কেন? আমি কি করে বলবো, গেলেই না বুঝতে পারবো। হো আচ্ছা, চলো, এখনই যেতে হবে? আচ্ছা শুনুন। কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা আপনারা কি বাড়ির কাজের লোকেদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন? কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলাম। কেন? আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ কি? ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, অদ্ভুত কেমনে হলো? কাজের লোকেদের নাম সাধারণত হয় রহিম, করিম, কমলা, জমেলা, যদু, মধু, কদু, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকেদের নাম যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। হাত উল্টে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বললাম। উনি আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না, তবে 2 সেকেন্ড আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হু হু করে হেসে উঠলেন। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কতদিন পর তিনি মন খুলে হাসলেন। ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামুনি এসে দাঁড়িয়েছে। পাশে কাজের লোকগুলো আর মামু আর মামুনির চোখে জল, যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন। আর কাজের লোকেদের চোখে বিস্ময়। আমার দিকে কৃতজ্ঞতা মাখা চাহনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামুনি। ধীরে ধীরে সরে গেল সবাই। শুভ্র এখনো হাসছে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে এমন অবস্থা। মানুষটা এত হাসাতে পারে, তবুও হাসিগুলোকে যে কিভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছি না। 4-5 মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখছি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিলেন। হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজেই অবাক হচ্ছেন। আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন, চলো। আমিও বাধ্যমের মতো ওনার পেছন পেছন মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে, খুব কি ক্ষতি হয় যদি উনি নীলিমা আপুকে ভুলে আবার হাসতে শেখেন, বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবাসলে আগলে রাখতে শিখেন। কিন্তু প্রকৃতি সবকিছুকে এত সহজ করে দেয়নি। একটা জীবনের সাথে খুব গোপনভাবে জড়িয়ে দিয়েছে আরও কয়েকটা জীবন। নীলিমা আপুর সাথেও জড়িয়েছিলাম আমরা, তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পায়নি। না আমি, না শুভ্র, না আপুর বাবা মা, সবাই তার অগোছালো জীবনটাতে ক্লান্ত, শুধু একটা নীলিমার অপেক্ষায়। মামু বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিলেন। আমরা রুমে ঢুকতেই উঠে বসে আমাদেরকেও বসতে বললেন। বাবা ডেকেছিলেন? কোনো সমস্যা? তোদের কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না বুঝি? না তেমনটা না, আসলে থাক ওসব কথা। তোদের ডাকার প্রধান কারণ হলো রোদমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম। শুভ্র হয়তো অবাক হয়েছে। সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন, রোদ মানে? রোদমা, তোর সাথে অনেক অন্যায় করেছি আমি। তোর স্বপ্নগুলো আমার জন্য ঝাপসা হয়ে গেছে, কিন্তু না, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কালই একটা অ্যাডমিশন কোচিংয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিবে শুভ্র। ভালো করে পড়াশোনা করো। আমার বৌমাকে আমি উচ্চশিক্ষিত হিসেবে দেখতে চাই। আমার মাথায় হাত রেখে বলল, না মামু, তার কোনো প্রয়োজন নেই। আমি বাসায় পড়ে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নিব। কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। একদম কথা না, আমি যা বলছি, যেভাবে বলছি তাই হবে। তুমি ভর্তি হবে মানে হবে। শুভ্র, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কোন কোচিংটা বেটার, বলেই বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল। হয়তো উনি এমন কিছু চাইছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন। আমি তাকাতেই ছলছল চোখে পাশে বসতে ইশারা করলেন।
আমি অবাক হলাম। মামুর এই ছলছল চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না। মামু আগের থেকেও শক্ত করে আমার হাত চেপে ধরে বলে উঠলেন, মারে, বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে, পারলে ক্ষমা করিস। কিন্তু জানিস, এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না। সন্তানের জন্য স্বার্থপর হওয়া তো অন্যায় নয়, তাই না? আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসে, ভালোবাসা অন্যায় না, কিন্তু ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাওয়াটাও তো কোনো সমাধান নয়। নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছিলাম না। এভাবে থাকলে ও মরে যেত, মা, মরে যেত। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছি, ব্যাস। আমি মামুর দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ চোখে। তার চোখে ছেলেকে হারানোর ভয়, অশ্রু জল মাখানো আর্তনাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন উনি, তুই নিশ্চয় ভাবছিস ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাহলে তুই কেন, তোর মতো বাচ্চাকে কেন বেছে নিলাম, কোনো অ্যাডাল্ট মেয়েকে কেন নয়? আমি মাথা ঝাঁকালাম। উনি মুচকি হেসে বলে উঠলেন, এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, আমি তোর চোখে শুভ্রর জন্য একটা গভীর মায়া দেখেছিলাম, যা শুধু শুভ্রর মায়ের চোখেই ফুটে ওঠে বারবার। আমার মনে হয়েছিল এই মায়া শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দিবে, তাই তোকে বিয়েটা করাতে বাধ্য করেছি। আর দ্বিতীয় কারণ, কৌতূহলী চোখে জিজ্ঞেস করলাম, দ্বিতীয় কারণটি হলো তুই দেখতে তোর মায়ের মতো, আর তোর আচার ব্যবহারও তার মতোই। এর সাথে বিয়ের কি সম্পর্ক? মামু এবার হু হু করে হেসে উঠলেন। আমি এবার আরো অবাক হলাম। কি ব্যাপার, উনি হাসছেন কেন? দেখেছিস, এই যে ভ্রুকুচকে তাকালি, তোর মাও ঠিক এভাবেই তাকায়। তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল, আর তুই দিবি আমার ছেলেকে। কি পারবি না? মানে মা বাঁচার আশা দিয়েছিল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো। না না, প্লিজ আজই বলো না, নয়তো আমার রাতে ঘুমই হবে না। তুই বায়নাও করিস তোর মায়ের মতো, আমার ছেলেটাকেও তোর মায়ের মতো সামনে নিস। মা, এবার যা, এক কাপ চা নিয়ে আয় তো। বুঝতে পারলাম মামা কথা ঘোরাতে চাইছে, তাই আমিও আর জোর করলাম না। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ফিরতেই শুভ্রকে দেখতে পেলাম। দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম না যে উনি কি আমার আর মামুর কথা শুনছেন নাকি শোনেননি। উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমাকে পাশ কাটিয়ে মামুর পাশে গিয়ে দাঁড়ালেন। আমিও চা আনতে নিচে চলে গেলাম। মামুর কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিংয়ে ভর্তি করিয়ে ছাড়বেন। কিন্তু টাকা, আমি এত টাকা কোথায় পাবো? ভর্তি ফি, বই খাতা বাবদ 15 থেকে 20,000 টাকা তো অ্যাটলিস্ট লাগবে। মামু বা শুভ্রর টাকায় আমি কোচিংয়ে ভর্তি হব না। শুভ্রর মুখে শোনা লোভী পদবিটা এখনো আমার কানে বাজে। না, নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। একটা মানুষের আর কিছু থাকুক বা না থাকুক, সেলফ রেসপেক্ট থাকা উচিত, যা আমার রক্তের কণায় কণায় মিশে আছে। টাকা আমায় জোগাড় করতেই হবে, কিন্তু কিভাবে? বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মামুকে ভুল বুঝবে। এসএসসি পাশ করার সার্টিফিকেটও হাতে পাইনি, তো চাকরিটা করাটা নিহাত কল্পনা। ওসব শুধু গল্প নাটকেই হয়, রিয়েল লাইফে নয়। কিন্তু কিছু তো করতে হবে। এসব ভাবতে ভাবতে মামুর রুমে গিয়ে মামুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালাম। শুভ্র হয়তো রুমে আছে, ওনার থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে। তাড়াহুড়ো করে রুমে ঢুকেই আমি উনি এর মধ্যে শাওয়ারও নিয়ে নিয়েছেন। হাউ ফাস্ট হবেই বা না কেন, দেখতে হবে না কার বর। ইচ্ছা করছে কাজলের টিপ দিয়ে দিই ওনাকে। এত কিউট কে হতে বলেছে? ভিজা চুল থেকে টুপটাপ পানি ছুটছে, বুকে লেপটে থাকা লোমগুলো কি আকর্ষণীয়। ইচ্ছা করছে ওনার বুকে জমে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো ছুঁয়ে দিই আলতো করে। হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। চটপট বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে যেন অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াহুড়ো করে আলমারির দিকে এগিয়ে গেলেন, হয়তো ড্রেস বের করবেন। ঢং দেখলে মেজাজ বিগড়ে যায়, ন্যাকামো। আগে তো খালি গায়ে হুটহাট সামনে চলে আসতো, আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আর এখন বিয়ে হয়ে গেছে, সাথে সাথে সাহেবও দেখি লজ্জার কারখানা দিয়ে বসে গেছে। উনি তাড়াহুড়ো করে বিছানার পাশ দিয়ে আলমারির দিকে এগিয়ে যাচ্ছিলেন। অমনি ওনার পায়ের সাথে পা লাগিয়ে দিলাম। তারপর যা হওয়ার তাই হলো, আমায় নিয়ে বিছানায় গিয়ে পড়লেন। কই ভেবেছিলাম স্টার জলসার হিরো হিরোইনের মতো 5 থেকে 10 মিনিট দুজন দুজনের দিকে তাকিয়ে হারিয়ে যাব, কিন্তু তা আর হলো কই। ওই যে আমার বর বলে কথা, ব্যাটা এত আনরোমান্টিক। আমার মনে হলো পড়ার আগেই উনি উঠে গেলেন, আর আমি উঠে বসতে বসতে উনি টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। যাওয়ার সময় ছোট্ট করে বললেন, সরি, এটা ইন্টেনশনালি ছিল না। মেজাজটা আমার চরম খারাপ হচ্ছে। ব্যাটা খচ্চর একটা, জীবনে রোমান্টিক মুভি দেখিসনি? ইচ্ছা তো করছে তোর সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি। ফাজিল পোলা, কত আশা করেছিলাম, কত সুন্দর রোমান্টিক সিন ক্রিয়েট হবে, আর এই ব্যাটায় সব নষ্ট করে দিল। শালা আবাল, তোর ঘাড়ে নীলিমার ভূত এসে চাপবে, দেখে নিস। উনি ওয়াশরুম থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে বসলেন। অ্যাজ ইউজুয়াল আমার দিকে ফিরেও তাকালেন না। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। হোয়াট, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার ইচ্ছা। তাহলে ওদিকে গিয়ে দাঁড়াও, আমি কাজ করছি। তো উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আপনি কাজ করছেন, ভালো কথা, করেন। আমি তো আপনাকে ধরে রাখিনি।
আপনি কাজ করেন, আমি এখানে দাঁড়িয়ে থাকবো এবং আপনার দিকে তাকিয়ে থাকবো। হোয়াট রাবিশ! বাচ্চাদের মতো কথা না বলে সরো এখান থেকে। আমি তো বাচ্চাই। এই জুনের 1 তারিখে 18 হবে। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তাই আমিও শিশু বলেই চট করে ওনার কোলে বসে গেলাম। হঠাৎ করে যে আমার কি হলো বুঝতে পারছি না। আমার এমন আচরণের কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না। শুভ্র প্রথমে ভাবাচাকা খেয়ে গেলেন। বিষয়টি বুঝতে পেরেই রাগী চোখে আমার দিকে তাকালেন। আরে এভাবে তাকান কেন? জানেন না শিশুদের কোলে নিতে হয়? বলেই ওনার গলা জড়িয়ে ধরলাম। স্ট্যান্ড আপ! চিৎকার করে বলল। আই সেড স্ট্যান্ড আপ! ড্যাম ইট! ভয়ে আমি কেঁপে উঠলাম, কিন্তু নড়লাম না। মা বলে, যদি ভয় পাও তো ভয়কে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। হয়তো সে ভয় পাবে না, কিন্তু কনফিউজড অবশ্যই হবে। আর সেটাই বেস্ট সুযোগ নিজেকে বাঁচানো। আমিও সেই ট্রিক ইউজ করলাম। চুপ! একদম চুপ! চেঁচাবেন না! চিৎকার করে বললাম, আপনার কি মনে হয় আমি আপনার সাথে রোমান্স করতে এসেছি? বই গেছে। আপনার মতো আনরোমান্টিক পার্সনের সাথে রোমান্স করার চেয়ে কচু গাছের সাথে রোমান্স করা ভালো। বুঝতে পারলাম উনি ভরকে গেছেন। আমার কথার ধরন হঠাৎ পাল্টে যাওয়ায় উনি একটু কনফিউজড। এই সুযোগে ঝট করে ওনার কোল থেকে উঠে গেলাম। ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তো কোচিং ঠিক করেছেন? আমি এভাবে প্রসঙ্গ পাল্টালেই উনি এবার আরো অবাক হলেন। কোনো রকম বললেন, ভর্তি ফি বাবদ কত টাকা লাগবে? কেন? ভ্রুকুচকে বলল, সেটা দিয়ে তুমি কি করবে? বললে তো আর সমস্যা নেই, বলুন না প্লিজ। সব মিলিয়ে 20,000-এর মতো লাগতে পারে। ওহ থ্যাঙ্কস বলেই ফোন হাতে ব্যালকনিতে চলে এলাম। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। কোচিংয়ের কথা না তুললে উনি আমাকে দিতেন একটা কানের নিচে লাগিয়ে। এই মুহূর্তে আম্মুকে একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে। আম্মুর আইডিয়াটার জন্য আজ একটুর জন্য বেঁচে গেছে। উফ! এসব ভাবতে ভাবতে ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়াই এখন একমাত্র ভরসা আমার। ঋতু, কেমন আছিস বোন? একদম কথা বলবা না। আমাকে একবারও ফোন দিয়েছো তুমি? ফোন চেক করেছিস তুই? কতবার ফোন দিয়েছি, তুই তুলেছিস? না মানে আসলে কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া কি হয়েছে? কাঁদিস কেন? আমার ল্যাপটপ লাগবে। উনি কিনে দিতে চাইছিল, বাট আমি ওনার থেকে নিব না। তুমি তো বলেছিলে যে আমার ফার্স্ট ল্যাপটপ তুমি কিনে দিবে। আমি তোমাকে মানা করলাম কবে? আজই কিনে পাঠিয়ে দিচ্ছি। এই না না, কি হলো? না মানে বলছিলাম কি, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি নিজের পছন্দ মতো কিনে নিব। কিন্তু কোনো কিন্তু না প্লিজ ভাইয়া, নয়তো দরকার নেই। আচ্ছা বাবা, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই কিনে নে। আপাতত বেশি টাকা নেই আমার হাতে, 60,000 পাঠাচ্ছি বোন। মন খারাপ করে বললাম। আমারও মনটা খারাপ হয়ে গেল। বাবা রিটায়ার করেছেন, ভাইয়ার টাকার সংসার চলে। এতগুলো টাকা দিতে গিয়ে নিশ্চয়ই মাসের খরচে টানাটানি পড়বে। নিজেকে কেমন অসহায় লাগছে। ভাইয়া আমার এত লাগবে না, ল্যাপটপ তো ল্যাপটপই। তুমি আমাকে 35,000 টাকা পাঠিয়ে দাও, ওতেই হয়ে যাবে। কি যে বলিস, একদম না। আমি তোকে না না না, আমি যা বলছি তাই হবে, নয়তো আমার চাই না। এত জেদি কেন তুই? আচ্ছা ঠিক আছে। সো সুইট বুড়া, ভালো থাকিস বুড়িটা, নিজের খেয়াল রাখিস। তুমিও। ভাইয়ার সাথে কথা বলে পিছে ঘুরতে দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই বলে উঠলেন, ল্যাপটপ চাই, আমাকে বললেই তো হতো। ভাইয়াকে ডিস্টার্ব করার কি দরকার ছিল? আমার ভাইয়া আমাকে কখনো ডিস্টার্ব বলে মনে করে না। এনিওয়ে, আজ আমাকে কোচিংয়ে অ্যাডমিট করতে যাবেন নাকি? ডিস্টার্ব ফিল না করলেও তুমি আর এখন ওনার রেসপন্সিবিলিটি নাও। আর হ্যাঁ, বিকালে তোমাকে নিয়ে যাব কোচিংয়ে, তৈরি থেকো। ও তাহলে বের হওয়ার আগে মনে করে আমার থেকে ভর্তি ফিটা নিয়ে নিন প্লিজ। সবার সামনে আমি পে করলে ব্যাপারটা খারাপ দেখায়। মানে মানে সিম্পল, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য তো টাকার প্রয়োজন হবে, আর টাকাটা নিশ্চয়ই আপনি দেবেন না? অবশ্যই আমি দেব, আর এটাই স্বাভাবিক। কেন দিবেন? কজ আই এম ইউর হাজব্যান্ড অ্যান্ড ইউ আর মাই রেসপন্সিবিলিটি। হাসালেন আমায়। হাজব্যান্ড? কখনো হাজব্যান্ডের মতো কোনো আচরণ করেছেন এখন পর্যন্ত, যে আজ হাজব্যান্ডের কথা বলছেন? আর রেসপন্সিবিলিটির কথা বলতে গেলে আমি কোনো নামমাত্র সম্পর্কের ওপর ভিত্তি করে কারো ঘাড়ে বোঝা হিসেবে চেপে থাকতে চাই না। তাছাড়া আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি। রোদ, তুমি এভাবে কেন বলছো? কিভাবে বলেছে? আমি তো জাস্ট আমার কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম, নাথিং এলস। তাছাড়া আমি আপনার তথাকথিত মিডল ক্লাস ফ্যামিলির লোভী মেয়ে। এমন টাইপের মেয়ে রেসপন্সিবিলিটি নেওয়া আপনার মতো মানুষের শোভা পায় না। তাচ্ছিলের হাসি দিয়ে বলল, রোদ প্লিজ, আমি ওগুলো রাগের মাথায় বলেছিলাম, প্লিজ লেট ইট গো। আমি তখন নিজের মধ্যে ছিলাম না রোদ, ইটস টোটালি ইয়োর পার্সোনাল প্রবলেম। বলেই ওনার সামনে থেকে চলে আসলাম। আমার কথায় উনি মুখটা কালো করে ফেলেছেন। আমারও খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। ওনার বোঝা উচিত কাউকে এভাবে হার্ট করলে তা মানুষকে কতটা ক্ষত বিক্ষত করে। বিকাল 3টা। রোদ রোদ, তোমার হয়নি এখনো? আমরা লেট হচ্ছি। শেষ, চলুন। চলো একটু শুনুন। কি? টাকাগুলো রাখেন। টাকাগুলো ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত দুটি পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমি অবাক হলাম, উনি হাত না বাড়িয়ে হাত গুটিয়ে নিলেন কেন? ওনার দিকে ভ্রু কোচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি আমার টাকা নেবে না ভালো কথা, কিন্তু বিয়ের পর ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মানের ফালুদা কেন বানাচ্ছ?
ভাইয়ার থেকে টাকা নিলে আত্মসম্মান কমবে কেন? আমারই তো ভাইয়া। তুমি এখনো ছোট, তাই বুঝতে পারো না, কিন্তু এর চেয়ে অসম্মানজনক বিষয় আর হতেই পারে না। আশেপাশের মানুষ বলবে, ওই দেখো মেয়েটার বিয়ে হয়ে গেছে তবুও ভাইয়ের টাকা উড়াচ্ছে, ব্লা ব্লা। তুমি যেহেতু এ বাড়ির বউ, আমার রেসপন্সিবিলিটি হলো তোমার সম্মান রক্ষা করা, তাই কিনা বলো? আমি বোকার মতো মাথা নাড়লাম, কারণ বিষয়টা সত্যিই চিন্তার। আমি তো এভাবে ভাবি নাই। এবার আমি বেশ টেনশনে পড়ে গেলাম। তাহলে আমি কোচিংয়ে ভর্তি হওয়ার টাকা কই পাবো? বলেই মুখ গোমরা করে বিছানায় বসে পড়লাম। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে তুমি আইডিয়াটা ইউজ করতে পারো। গম্ভীর কণ্ঠে বলল, কি আইডিয়া? তুমি আপাতত আমার থেকে টাকা নাও, পরবর্তীতে দিয়ে দেবে, সিম্পল।